নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান স্মৃতির খোঁজে। এই অনুষ্ঠান আপনাদের ভালোবাসার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আসি, আমি আর আমার সঙ্গে আরও দুজন প্রতিনিধি রয়েছেন। আমরা আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করি যে আপনাদের বক্তব্য এবং একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আপনাদের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা এখন হয়তো স্মৃতি হয়ে রয়েছে আপনাদের কাছে। দেখুন, ভারতবর্ষের মানুষ আমি, আর এই ভারতবর্ষের মানুষ হিসেবেই আমাদের কাছে উৎসব বড্ড প্রধান জায়গা নেয়। যেমন গতকাল রথ গিয়েছে, ছোটোবেলায় রথ চালানোর স্মৃতি নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের রয়েছে, এবং মেলায় যাওয়া, পাঁপড় ভাজা খাওয়া, জিলিপি খাওয়া, তো সেই স্মৃতি নিয়ে আপনারা হাজির হতেই পারেন। কিন্তু তার আগে শুরুতে বলি যে এই মুহূর্তে ভারতবর্ষ আরেকটি অনশন দেখছে। আমরা তো অনশন প্রচুর দেখি। এই মুহূর্তে ভারতবর্ষ একটা অনশন দেখছে, সোনাম ওয়াংচুর অনশন। কেন অনশন তিনি করলেন বলুন তো? তার কি দরকার ছিল? তিনি চাইলে তার যা ইনভেন্ট রয়েছে সেটাকে উনি তার কপিরাইট দিয়ে তিনি কিন্তু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা রোজগার করতে পারতেন। তিনি বিদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে খুব সাম্মানিক পদ নিতে পারতেন। তিনি তাহলে ভারতবর্ষে পড়ে থেকে ভারতবর্ষের পরিবেশ নিয়ে, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন এত ভাবছেন? আসল কথা, তিনি এখান থেকে ভারতীয় বলেই তিনি আজকে অনশন করে আজকে এতগুলো দিন কাটিয়ে দিলেন। বলা হচ্ছে নাকি তার শারীরিক যে কন্ডিশন, তাতে তার মৃত্যু হতে পারে আর 2 থেকে 3 দিনের মধ্যে। তার জন্য মামলা করা হয়েছে ফোর্স ফিডিংয়ের। প্রচুর মানুষ যাচ্ছেন, পুলিশ রয়েছে, সেনা রয়েছে, তারপরও প্রচুর মানুষ যাচ্ছেন। দেশের সেলিব্রিটিরাও হয়তো একটু একটু করে ব্যাপার মুখ খুলছে। কিন্তু কি অদ্ভুতভাবে আমরা সত্যি কোথাও একটা ভয় পাচ্ছি। কি ভয় বলুন তো? হয়তো সেলিব্রিটিরাও এই ভয় পাচ্ছেন, বা সাধারণ মানুষও হয়তো এই ভয় পাচ্ছেন, কেননা আমাদের ঘরে হয়তো ইডি সিবিআই ঢুকে গেল, আমাদেরকে হয়তো দেশ বিরোধী বলে দেওয়া হলো। এই ভয়টাই সবাই পাচ্ছেন। অদ্ভুত একটা চোখ রাঙানির মধ্যে আমরা রয়েছি। দেখুন, আমি ভারতবর্ষের মানুষ, আমি বাঙালি। আমি প্রথমে ভারতীয়, তারপরে আমি বাঙালি, পশ্চিমবাংলার মানুষ। তো তারপরে আমি আমার পরিবারের এই পরিচয়টা যদি আমরা বহন করতে পারি, তার দেশকে ভালোবাসলে সোনাম ওয়াংচুকে সাপোর্ট করতে হয়, এবং আমি সেই সাপোর্টটাই করছি। হয়তো শারীরিকভাবে সেখানে যেতে পারছি না, কিন্তু মেন্টালি পুরোপুরি সাপোর্ট সোনাম ওয়াংচুর জন্য। কারণ দেশের শিক্ষা ব্যবস্থা যদি সঠিক হয়, তাহলে দেশ তত্তর করে এগিয়ে যাবে। গতকাল ইসকনের একজন কোনো মহারাজ তিনি রবীন্দ্রনাথের একটি কবিতা নিয়ে বলছেন, ওই রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এটার উপরে আমি প্রচুর অনুষ্ঠান করেছি। তো তিনি বললেন এই কথাটার মানে কি? রথ, পথ, মূর্তি। আসল কথা কী বলুন তো? রবীন্দ্রনাথের লেখার এই মানেটা যদি সহজে সবাই বুঝে যেতেন, তাহলে ওনাদের ব্যবসাটা চলতো কী করে? এই কথাটা যদি সাধারণ মানুষ বোঝে, তাহলে তো তিনি আর ইসকনের ওই ব্যবসাই করতে পারবেন না, তাই না? তাদের এখন মিড ডে মিলের খাবার টাবার দিতে হবে, একটা চুক্তি হয়েছে সরকারের সঙ্গে, সেটা মোটা টাকার আমদানি হবে। তো এখন তো এগুলো বলতেই হবে। আমার খুব হাসি পায়। আমার মনে হয় যে সাধারণ মানুষ যদি একটু শিক্ষিত হয়, তাহলে কিন্তু এই কথাগুলো বলার জন্য তারা জায়গা পাবেন না। যাই হোক, আজকে আপনাদের কাছে যেটা জানার, আপনাদের কাছ থেকে স্মৃতি ভাগ করে নেওয়ার, সেটা হচ্ছে আপনারা আমাদের জানাবেন রথের অভিজ্ঞতা। আপনার জীবনে রথের অভিজ্ঞতা কিছু যদি থেকে থাকে, রথের মেলার অভিজ্ঞতা যদি কিছু থেকে থাকে, আমার যেমন রথ চালাতে গিয়ে আমি ক্লাস 3 অবধি রথ চালিয়েছিলাম, এবং ক্লাস 3-র পরে আমি আর কোনোদিন রথ চালাইনি। তারপরে যতদিন আমার ছেলেরা ছোট হয়ে ওরা রথ চালিয়েছে, তার আগে পর্যন্ত আমি কোনোদিন রথ চালাইনি। কারণ আমার ক্লাস 3-তে রথটা পুরো আগুন লেগে গিয়েছিল। কারণ আমাদের ছেলেবেলায় তো আর অত ব্যাটারি লাইট ফাইট ছিল না, মোমবাতি জ্বালিয়ে রথ সাজানো হয়েছিল। আর অদ্ভুতভাবে ঠিক আমাদের গলি থেকে বেরিয়ে বঙ্গবর্ষী কলেজের সামনে গিয়ে আমার রথটা দাও দাও করে পুড়ে গেল। তো আমার ঠাম্মা বললো এই অঘটন ঘটলো, কি হলো, হ্যান হলো ত্যান হলো। তার জন্য আবার কত জায়গায় পুজো দিল ঠাম্মা। কিন্তু তারপরে থেকে আমি ওই একটা অদ্ভুত রাগ হলো যে আমি আর রথ চালাবো না। তো আর রথ চালাইনি। তারপরে আবার যখন ছেলেরা ছেলে হলো, তখন ওদের জন্য আবার রথ সাজানো, রথ চালানো। এখন তো আমার পোটলার জন্য রথ চালানো তো চলছে। কিন্তু এটা আমার জীবনের একটা ইনসিডেন্ট। কিন্তু রথের সময় মেলাতে যাওয়ার একটা অদ্ভুত নেশা ছিল, এবং বিশেষ করে আমি যেহেতু কলকাতার মানুষ একদম, জেমস, এখন জানি না সিনেমার হলটাই আর নেই, জেমস সিনেমা হল, যেটা মৌলালি থেকে একটু এগিয়ে,
ওখানে একটা মেলা বসতো, ঠিক মোরালির মুখটা থেকে মেলাটা বসতো, ওই মসজিদ টসজিদগুলো ছাড়িয়ে, এবং প্রতি বছর ওই মেলা থেকে আমার জন্য খেলনা কিনতাম আমি। কী কী খেলনা না, ওই অ্যালুমিনিয়ামের খেলনা বাটি, উনুন থাকতো, একদম উনুনের মতোই, উপরে মাটি দেওয়া ছোট্ট উনুন। এখন তো সব বদলে গেছে, এইগুলো আমরা ছেলেবেলায় পেয়েছি। এখনকার বাচ্চারা গ্যাস ওভেন পায়, এখন দেখবেন কদিন পরে খেলনা বাটিতে ইন্ডাকশানও বেরিয়ে যাবে। যা যা সমাজে চলছে সেগুলোই খেলনা স্বরূপ চলে আসে। তো আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা যদি থেকে থাকে, মেলার কোনো অভিজ্ঞতা যদি থেকে থাকে, আপনারা অবশ্যই মতামত জানান, আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিন। 6292242337, 6292242338 এই নাম্বারে। আর রথের মেলা, রথের দিনে পাঁপড় ভাজা, এটা ম্যান্ডেটারি। আপনাদের কি মনে হয় যেটা ম্যান্ডেটারি? যদি মনে হয় সেটাও আমাকে জানাবেন। 6292242337, 6292242338 হচ্ছে আমাদের সাথে কথা বলার নাম্বার। এবারে আমি বলে দিই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা। আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনে ইউটিউবে যাবেন, ইউটিউব অ্যাপটাতে একটা ক্লিক করলে সার্চ অপশান আসবে, সেখানে গিয়ে ওখানে CTVN টাইপ করলেই আমাদের চ্যানেলটা উইথ ব্লু লোগো আপনাদের সামনে চলে আসবে, CTVN AKD+। আপনি লোগোতে ক্লিক করলে আমাদের চ্যানেলের ভেতরে সমস্ত প্রোগ্রাম দেখে নিতে পারবেন। আপনার কাছে যাতে প্রপার নোটিফিকেশান পৌঁছয় তার জন্য আপনাকে সাবস্ক্রাইব বলে যে বাটনটা রয়েছে, এই বাটনটা ক্লিক করবেন। যখনই আপনি সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, পাশে একটা ঘন্টা নড়বে, সেই ঘন্টাতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন। তাহলেই আমরা থেকে গেলাম আপনাদের কাছে, এবং যখনই কোনো প্রোগ্রাম আমাদের আপলোড হবে তখনই আপনার কাছে খবর যাবে, এবং আপনি আপনার সময় মতো অনুষ্ঠানটা দেখে নিতে পারবেন। এই অনুষ্ঠানটা স্মৃতির খোঁজে এখন এটা লাইভ হচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে এখন আসেন ইউটিউবে, এটা লাইভ পাবেন। পরবর্তীতে এই এপিসোডটাই কিন্তু রেকর্ডিং হয়ে, মানে ভিডিও আকারে আপলোড হয়ে যাবে। পরবর্তীতে আপনি শুনেও নিতে পারবেন যে আপনি কি বললেন, বা আরও অন্য মানুষরা তাদের কী অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিল। ফোন করুন 6292242337, 6292242338 এই নাম্বারে। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রথ। দেখুন, আমরা একদিকে মজা করছি, আমি সিরিয়াসলি বলছি, এটা আমার নিজস্ব মনে হওয়া যে একদিকে মজা করছি, আনন্দ করছি, সব করছি, কিন্তু আরেকদিকে মনের মধ্যে একটা কোথাও যেন একটা খচখচ করছে যে আমাদেরই দেশের এই আকাশের নিচে একজন মানুষ আজকে দীর্ঘদিন, সম্ভবত 20 দিনে পা রাখলো আজকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ভারতী সরকার কথা বলছি, রায়গঞ্জ থেকে। আচ্ছা, বলুন বলুন। হ্যালো, সম্বন্ধে একটু বলি। একটু জোরে বলুন। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির থেকে 8 কিলোমিটার পরে বড় একটা রথের মেলা বসতো। আচ্ছা। তখন আমরা দুবোন সকাল থেকে মার কাছে বায়না করতাম রথের মেলায় যাওয়ার জন্য। আর বাবার কিন্তু এক ভিড়ে একটা অ্যালার্জি ছিল, যার জন্য উনি এই ভিড়ের মধ্যে যেতে দিতে চাইতেন না। এবং সেখানে গিয়ে রথে মার সাথে গিয়ে নানা রকম জিনিস কিনতাম, যেমন পাঁপড় ভাজা, তারপর জিলিপি, এইসব জিনিস কিনে নিয়ে আসতাম। আর রথের মেলায় তো বুঝতেই পারছো নানা রকম সেই ছোটবেলায় হাড়ি কুড়ি সমস্ত পাওয়া যায়, সেগুলো অনেক ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে আসতাম। তো তারপরে রথে গিয়ে রথের রশি ধরে একটু টান মারতাম, তারপর মেলাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতাম। বিশেষভাবে পুতুল, রান্না বান্না করার ছোট ছোট মাটির হাড়ি কুড়ি, এইসব সমস্ত কিনে নিয়ে আসতাম। আর একটা জিনিস, বাঁশের বাঁশি, আর ওই টানা ওই যে চটপটে গাড়িগুলো থাকতো না, লাল লাল গাড়িগুলো, সেই বাঁশের ওই গাড়িগুলো নিয়ে আসতাম। তারপরে রথের বাড়িতে ফিরে ওই গাড়ির শব্দে একবারে বাড়ির লোকেরা অতিষ্ঠ হয়ে যেত, অস্থির হয়ে উঠতো। ভেপু, ভেপু, রথের ভেপু। আমাদের ছেলেবেলাতে রথের ভেপু কিনতাম, ভেপু বাজাতাম। হ্যাঁ, ভেপু, বাঁশি, ঠিক ঠিক বলেছো। ওইটাও আমাদের বাঁশি আর এক চটপটি গাড়ি, এই গাড়ির আওয়াজে একবারে সবাই একবারে অস্থির হয়ে উঠতো। তা আপনার একটা ভালো অভিজ্ঞতা আছে রথকে কেন্দ্র করে, বেশ ভালো অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তারপরে রথ থেকে ফিরতাম,
ফিরে ওইখানটা রথের মেলাতে তো বুঝতে পারছি আমাদের ছোটবেলায় বন্ধু বান্ধবের চাইতে মায়েদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা হতো, তারা খুব আনন্দ পেতেন, অনেক গল্প টল্প হতো, মেলায় নাগরদোলা চরকি এইসব চাপতাম। অবশ্য আজকাল মেলায় অনেক রকম রাইডিং পাওয়া যায়, রাইডিং দেখা যায়, এবং আধুনিক খাবার থাকে। আগে এত থাকতো না, তখন পাঁপড় ভাজা জিলিপিটাই হচ্ছে সবচেয়ে বেশি আমাদের। আর জগন্নাথ দেব তখন এই উল্টো সোজা রথে জগন্নাথের পিসি এক মুসলিম ভক্ত নারী কলমা বিবি তার বাড়িতে যান, গিয়ে ওইখানে 7 দিন থাকেন। হ্যাঁ, তারপরে আবার ওইখান থেকে ফিরে আসেন উল্টো রথের সময়। এই সম্বন্ধে একটা কথা গল্প আছে। একদম একদম দিদি, অনেক ধন্যবাদ। আমরা পরের দিন আবার এই গল্পটা শুনবো, তার কারণ অনেক বন্ধু অপেক্ষা করেন আমাদের, পরবর্তীতে তারা বলেন যে আমরা লাইন পাই না, তাই আমরা চেষ্টা করব যে সবার সাথে কথা বলার। আর আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, যদি শ্রীরামপুর অঞ্চলের কোনো মানুষ আমাদের এই অনুষ্ঠানটা দেখেন, যদি তাদের কাছে মাহেশের রথের কোনো গল্প থেকে থাকে, নিশ্চয়ই সেটা আমাদের সঙ্গে ভাগ করুন। কারণ আমাদের কলকাতা কেন্দ্রিক রথ কিন্তু মাহেশের রথ, কেননা আমরা পুরীর জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটা অনেকটা দূর, সবাই যে যেতে পারেন এমনটা নয়, কিন্তু এই হুগলির মাহেশের রথের কিন্তু একটা ভূমিকা রয়েছে আমাদের বাঙালিদের মধ্যে। এবং আমরা সেই রথের সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো রকমের কোনো ইনফরমেশান থাকে অবশ্যই আমাদের জানাবেন, এবং সেখানেও নিশ্চয়ই খুব বড় মেলা বসে। এই রথের মেলা, আমার মনে হয় রথের মেলার একটা আলাদা আঙ্গিক রয়েছে। অবশ্যই ফোন করুন 6292242337, 6292242338 এই নাম্বারে আপনারা ফোন করুন। ফোন করে আমাদের সঙ্গে ভাগ করুন আপনাদের ভালো লাগাটুকু। এবং আবারও বলে দিই, অনুষ্ঠানটা কিন্তু প্রতি সোম, মঙ্গল, বুধ এবং শুক্র আর শনিবারের অনুষ্ঠান। এই সপ্তাহে আবার আগামীকালও অনুষ্ঠান রয়েছে, সুতরাং দেখবেন আপনারা। আর অবশ্যই আমরা 3 জন থাকি এই অনুষ্ঠানে, আগামী দিনে হয়তো আরও মানুষজন বাড়বেন। তো নিশ্চয়ই আমরা সবাই মিলে চেষ্টা করব এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার। অবশ্যই আপনাদের সহযোগিতা আমাদের চলার পথের ভীষণভাবে পাথেয়। আপনারা ফোন করুন 6292242337, 6292242338। রথকে কেন্দ্র করে আপনাদের যদি কোনো রকমের কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তবে এই যে মেলা শব্দটা বললাম, মেলা ব্যাপারটা কিন্তু মানুষের মিলন। অর্থাৎ একটু আগে দিদি বললেন না, ওনার বাবা পিতৃদেবের অ্যালার্জি ছিল ভিড়ে, তবে রথ মানেই কিন্তু ভিড়, এবং সেই ভিড়টা মানে সবারই একটা অদ্ভুত টান থাকে। মেলা অনেক রকমের তো আমরা দেখে থাকি, কিন্তু এই রথের মেলা মানে রথ উৎসব, এবং রথ মানে হচ্ছে জগন্নাথ দেব রাস্তায় নামছেন তার ভক্তদের, মানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন, এবং ভগবান রাস্তায় নামছেন। আমরা তো কী করি, ভক্ত সারা বছর যাচ্ছে ভক্তের ঢল ভগবানকে দেখতে, কিন্তু এই সময় ভগবান নামেন হচ্ছে কোথায় না রাস্তায়, তিনি তার ভক্তদেরকে দেখার জন্য। জানেন, একটা গল্প আছে, পুরীতে উপবাস করে পুজো দেওয়ার ব্যাপার থাকে না, পুরীতে উপবাসের প্রয়োজন হয় না। তার কারণ বলা হচ্ছে বিষ্ণু রামেশ্বরমে স্নান করেন, সম্ভবত বদ্রীতে তিনি বসেন আর কি, এবং পরবর্তীতে তিনি ভোজন করতে আসেন পুরীতে, এবং দ্বারকাতে শয়ন করতে যান। বিষ্ণুর এই 4টে ধাম, তো বুঝতেই পাচ্ছেন রামেশ্বরমে তার স্নান করা এবং পুরীতে তার ভোজন করতে আসে। তাই পুরীতে উপবাসের কোনো প্রয়োজন হয় না, এবং পুরীকে বলা হয়, পুরীতে ধরুন কোনো বিধবা যদি যান, তার কোনো, মানে বিধবা শব্দটাই ব্যবহার করলাম কোট আনকোট, তার কারণ যার বৈধব্য যোগ রয়েছে তিনি, আমাদের তাদেরকে অনেক নিয়ম মানতে বলে আমাদের সমাজ। কিন্তু যদি আপনারা ওখানে যারা চলে যাবেন, তাদের কিন্তু না একাদশী করতে হয়, না অমাবাস্যার সময় কিছু পালন করতে হয়। অনেক উইডো মানুষ যারা, তারা কিন্তু ওই সময় পুরীতে চলে যান, যাতে এই রিচুয়ালসগুলো ওখানে সব মাফ হয়ে যায়। আর বলা হয় প্রভু জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণ কিন্তু কলিকালকে দেখছেন, কারণ কলিকালের একমাত্র দেবতা হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং তিনি জগন্নাথ দেবের মধ্যে থেকে তিনি আমাদেরকে দেখছেন, এবং তার চোখের পলক পড়ে না, তিনি অনিমেষ, এবং তিনি চোখের না পলক ফেলে তিনি আমাদের থেকে তাকিয়ে থাকেন, এবং তিনি তাই নিরপেক্ষ বিচার করতে পারেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শ্যামাশ্রীদি। আমি শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় গুজরাট থেকে বলছি। বলুন। গতকাল তো রথ হয়েছে,
অনেক শুভকামনা জানাই। এখন আবার উল্টো রথের জন্য বসে আছি। রথের মানে আমি তো তোমাকে বলেইছি একদিন, আমি তো 45 ইয়ার কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তা ছোটবেলায় যখন ছিলাম তখন আমি রথ সাজাতাম। আমরা ছোটরা, আমরা জয়েন্ট ফ্যামিলি তো, চারটুকো খুঁড়টুকো ভাই বোনেরা মিলে রথ সাজাতাম। এবং সেটা হতো কি, কার রথ বেশি ভালো সাজানো হয়েছে এই নিয়ে মানে হতো, কম্পিটিশন হতো। টুনি লাইট দিয়ে ব্যাটারি করে রথ সাজাতাম। আর তারপরে তাকে নিয়ে আমরা বেরোতাম বিকেল বেলা সাজিয়ে গুজিয়ে। এবং ওখানে তো আমার মাসির বাড়ি নয়, তো আমার পিসির বাড়ি পাশে ছিল বলে পিসির বাড়িতে নিয়ে যেতাম। পিসির বাড়িতে নিয়ে গিয়ে পিসিও নিয়ে সবাইকে আমাদের পয়সা টয়সা দিতেন, দিয়ে কেন আর ভগবানকে প্রসাদ চড়াও। যাই হোক, সেটা তো হলো। তারপরে আর আমার মামার বাড়ি হচ্ছে হুগলি জেলার কর্ণগড়ে। হুগলি জেলার কর্ণগড়ে আমার মামার বাড়ি। আর মাহেশে হচ্ছে আমার আর এক পিসিমণির বাড়ি। আচ্ছা, মাহেশে আমার পিসিমণির বাড়ি, আর কর্ণগড়ে হচ্ছে আমার মামার বাড়ি। আমরা ওই 1 মাস ধরে মেলা চলতো, তো আমরা যেতাম। আমার মামা মামি আমাকে নিয়ে রেখো রথের মেলায়, চল সামা চল রথের মেলায় ঘুরে আসছি। এসছি এখানে যেতাম, গিয়ে কি মজা হতো তনুশ্রী, কি বলবো। যাই হোক, খেলনা টেলনা কিনতাম। আর সব থেকে বড় কথা, সেই পরম্পরাটা পাঁপড় ভাজা আর জিলাপি আর এখন তো দীর্ঘদিন গুজরাটে রয়েছেন, ওখানে রথ চলে, রথ বেরোয়? হ্যাঁ, কালকে তো ইস্কনের রথ বেরিয়েছে আমাদের এখানে। এবং আমার ছেলে গিয়েছিল, ভোগ প্রসাদ নিয়ে এসছে, সেটাই কালকে আমাদের রাত্রিরে খাওয়া। আর একটা বড় জিনিস তোমাকে বলি, আমার ওই রথের পরম্পরাটা আমার এখনো চলছে। আমি বাড়িতে সেদিন রান্না করি না, আমি বিকেল হলে পাঁপড় ভাজা, বেগুনি, আলুর চপ এইসব বানাই। 46 বছর ধরে আমি এইটা বজায় রেখেছি। এবং আমার মা আপনির জন্য, আমরা তখন উদয়পুরে থাকতাম, রথ কিনে বাবা প্যাক করে দিতেন। আর ঠাকুর নিয়ে আমরা কালকা মেলে করে রথকে নিয়ে আসতাম এবং উদয়পুরে রথ সাজিয়ে বের করতাম। সেটা একটা জানো তো দেখবার জিনিস, কিন্তু ওখানে রথ বলে কিছু জানে না, সেটা আমরা খুব আনন্দ করেছি। যাক, ভালো লাগলো দিদি আপনার কথা শুনে। তো গুজরাটে এখন ইসকনের হাত ধরে সব জায়গায় রথ হয়, কিন্তু ইসকনের মহারাজের এই বক্তব্যের আমি বিরোধিতা করলাম, তাই শুরুতেই বললাম যে তিনি কেন বলবেন এই কথা। রবীন্দ্রনাথকে বোঝা অত সহজ কথা নয়। রবীন্দ্রনাথ কোন অ্যাসপেক্টে বলেছেন যে রথভাবে আমি দেব, পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। অন্তর্যামী যিনি, তার কাছে সবাই সমান, তার কাছে কোনো কিছুই স্পেশাল নয়। এবং মানুষের মধ্যেই শিবের অবস্থান, মানুষের মধ্যেই ভগবানের অবস্থান। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে রথকে কেন্দ্র করে, রথের মেলা, রথের পাঁপড় ভাজা। এই যে আপনি বলছিলেন না যে রথের পাঁপড় ভাজা, রথের খাবার, রথের পয়সা। হ্যাঁ, ছোটোবেলায় না আমি প্রথমে তো জানতাম না যে রথে এরকম মানুষ দক্ষিণা দেয়, তাদেরকে প্রসাদ দিতে হবে। পরবর্তীতে যখন বড় হলাম তখন জানতে পারলাম যে রথের প্রসাদ সবাইকে দিতে হয় এবং বেশ পয়সা পাওয়া যায়। কিন্তু আমাদের বাড়িতে সিস্টেম হয়েছিল যে এরকম পয়সা যদি তো আমরা পেতাম, ধরুন রথ চালিয়ে হয়তো তখনকার দিনে কী হতো, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, ম্যাক্সিমাম লোকে একটা 10 টাকার নোট দিত, ওটাই আমাদের কাছে সব থেকে বড় নোট। এখন তো 500 টাকার নোটও মনে হয় ছোটো নোট হয়ে যাবে। তো ওই সমস্ত টাকা পয়সা জমিয়ে যে অ্যামাউন্টটা হতো, সেই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু ঠাকুরেরই পরের বছর রথের জন্যই কিছু না কিছু ভাবনা চিন্তা করা হতো। এমন না যে ওটা আমাদের পয়সা হতো। এটা অদ্ভুত ব্যাপার আমাদের বাড়িতে ছিল। তো ওইটা এখনও আমার পরম্পরাটা আমি রেখেছি যে ওই পয়সাটাকে রেখে দিই তুলে, ঠাকুরের জন্যই কিছু না কিছু কাজে ব্যবহার হয়ে যায়। তো যাই হোক, আজকে রথ নিয়ে আমাদের কথা বলা, নিশ্চয়ই আরও বন্ধুর সাথে কথা বলতে পারবো। আমার ওইটাই আশা থাকে যে একসাথে অন্তত 3 থেকে 4 জনের সাথে আমরা যাতে কথা বলতে পারি, আপনাদের বক্তব্য আমরা শুনতে পারি, শোনাতে পারি, আপনাদের স্মৃতির সঙ্গে আমরা তাল মিলিয়ে এগোতে পারি, এটা আমাদের একটা ইচ্ছে থাকে। তাই আপনারা ফোন করতে থাকুন 6292242337, 6292242338 এই নাম্বারে। কেননা স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা আপনাদের একটা পছন্দের অনুষ্ঠান হয়ে উঠেছে এবং অনেক মানুষ তারা অপেক্ষায় থাকেন এই সময়টা 4টে থেকে 4:30 কখন বাজবে এবং তারা একটু কথা বলবেন। মানুষের কথা না বলতে পারাটাও কিন্তু একটা কঠিন বিষয়।
যত দিন যাচ্ছে দেখবেন আমাদের চারপাশটা না খুব হিংস্র হয়ে উঠছে, মানুষ প্রচণ্ড হিংস্র হয়ে যাচ্ছে, প্রেমিকা প্রেমিককে মেরে ফেলছে, মানে বিয়ের আগেই পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলছে, তারপরে আপনার কি ওই যে হানিমুন করতে গিয়ে মেরে ফেলছে, এরকম তো ঘটনা দেখছি। কদিন আগেই দেখলাম যে দক্ষিণে একটি পরিবারে স্বামীর সাথে গণ্ডগোল, স্বামীকে মেরে বাচ্চাটা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে স্বামীর মৃতদেহের পাশে শুয়ে শুয়ে সে রিল দেখছে। মানে এইরকম ঘটনা ঘটছে চতুর্দিকে। মানুষের মধ্যে হিংসা বেড়ে গেছে, মানুষের মধ্যে জটিলতা বেড়ে গেছে। আসলে মানুষটা খুব একা, কিন্তু এই যে মোবাইল ফোনের জমানাতে আমরা সত্যি কিন্তু খুব একা হয়ে গেছি। একই পরিবারে দেখবেন 4 জন 5 জন মানুষ পাশাপাশি রয়েছেন, প্রত্যেকে মোবাইলে ব্যস্ত, কেউ কারোর সাথে সময় দিচ্ছে না, কেউ কারোর সাথে কথা বলছে না, কেউ একবার জিজ্ঞাসা করছে না, হ্যাঁ গো তুমি ভালো আছো তো, বা আজকের দিনটা তোমার কেমন করে কাটলো। আমরা ছেলেবেলায় কি দেখেছি যে বাবা মা তারা কথা বলছেন, বাবা এসে অফিস থেকে এসে ফিরে আসার পরে মা তাকে জল দিলেন, চা দিলেন, কিছু খাবেন কি না জিজ্ঞাসা করলেন, তারপরে সারাদিনে কিছুই না হয়তো ছেলেমেয়েরা কে দুষ্টুমি করে সেই গল্পটাই বারবার করে বলতে শুরু করলেন। বাবা বললো ঠিক আছে ওরা তো একটু করবেই এরকম। তারপরে তাদের মধ্যে সাংসারিক কথাবার্তা কি হবে না হবে, এই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। এখন এত বেশি কর্পোরেট লাইফ আমরা লিড করি, অফিস কর্পোরেট, বাড়ি কর্পোরেট, আমরা সবসময় কর্পোরেট লাইফ লিড করে চলছি। সুতরাং বুঝতেই পাচ্ছেন মানুষ সত্যি খুব একা হয়ে পড়েছে, এবং মানুষ যত বেশি একা হচ্ছে তত বেশি নিঃসঙ্গ হচ্ছে, এবং তত বেশি অপরাধ প্রবণতা তাদের মধ্যে জমা বাঁধছে। তো বুঝতেই পাচ্ছেন আপনারা কথা বলুন, কথা বলাটা ভীষণ দরকার। কথা না বলতে পারলে আপনাদের সমস্যা আসবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কে বলছেন? আমি বলছি রুমা দাশগুপ্ত বাঘাযতীন থেকে। আচ্ছা বলুন। নমস্কার। আমি বলছি রুমা দাশগুপ্ত বাঘাযতীন থেকে। হ্যাঁ দিদি বলুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে করোনার সময় তোমার সাথে আমার প্রায় কথা হতো। কেমন আছি আমরা অনুষ্ঠানে, তাই তো? ওই ভার্গব হতো না, ভার্গব গান করতো। হ্যাঁ 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 হ্যাঁ, তখন খুব কথা বলতাম। আচ্ছা। তারপরে আমার হাজবেন্ড চলে গেলেন। আচ্ছা, খুব কঠিন সময় তার মানে। তারপরে কেষ্ট করে থাকতাম তখন আমি। তারপরে আমার স্বামী চলে গেল, সন্তান চলে গেল। সন্তানের কি হয়েছিল? তো এখন আমি এখানে বাঘাযতীনে একা থাকি। সন্তানের কি হয়েছিল? সন্তানের হয়েছিল ম্যারেঞ্জাইটিস। বাঘাযতীনে কি আপনি চলে গেছেন এখন সবকিছু গুটিয়ে এখান থেকে? না, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাড়াতেই থাকি। হ্যাঁ, ওখানে সব বিক্রি করে দিয়ে চলে। বলুন। অসুবিধে কিছু ঠাকুর ইচ্ছে হচ্ছে না, তবে একা একা পড়ে গেছি, একদম একা। বলুন আপনার সময় কাটে কি করে এখন? সেটাই বলছি, আমি গান শুনি, সারাদিন গান শুনি। বাহ, আমার একটাই নেশা, সারাদিন গান শুনি। আমার রেডিও হচ্ছে প্রাণ। তারপরে তোমাদের সকালবেলা প্রোগ্রামটা হয় 8টা থেকে। প্রতিদিন রবীন্দ্রনাথ দেখেন বা দুপুমিয়া দেখি। তারপরে তোমার ওই আরো অন্য চ্যানেলের নাম বলা উচিত নয়। ঠিক আছে, তো আজকে আমাদের রথের মেলা নিয়ে কথা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই ফোনটা করলাম। আমি বুঝি দেখি এটা। বলুন বলুন। ওই যে তুমি বললে না মৌলালির মোড়ে মেলায় যেতে, মৌলালি তো আমার বড় মাসির বাড়ি ছিল। আচ্ছা, তা আমরা দিদি টিভির আওয়াজটা কমিয়ে দিন না, তাহলে ভালোভাবে কথা বলতে পারবেন। হ্যাঁ, টিভিটা একটু কমিয়ে দিন, টেলিফোনে কথা বলুন। আচ্ছা বলুন। তাহলে ওই মৌলালিতে আমার বড় মাসির বাড়ি ছিল। এখন ওখান থেকে আমার মা হাতে ধরে নিয়ে ওই মেলায় আমরা খুব কেনাকাটা করতাম। পাখি নিয়ে বসতো, বড় বড় কৃষ্ণনগরের মাছ, তারপরে ওই যে বুড়ো বুড়ি, ঘাড়নাড়া বুড়ো, এইসব কিনতাম আমরা। তাহলে মৌলালির মেলাটা বহু বছরের। হ্যাঁ, খুব খুব আনন্দ পেতাম। তারপরে শিয়ালদা হয়ে বাড়ি চলে আসতাম। আচ্ছা,
বলুন। আর রথের মেলা থেকে পাঁপড় ভাজা, এত বড় একটা পাঁপড়, হ্যাঁ, ওটা আনতে হ্যাঁ। আনতে খেতে খেতে মানে অর্ধেক পড়তে পড়তে আসতো। হ্যাঁ। একটা পেপারের টুকরোর মধ্যে এত বড় একটা পাঁপড়, হ্যাঁ, হ্যাঁ, বড় মানে একটা, আমার মুখের থেকেও বড় একটা পাঁপড় ছোটবেলায় ধরে কি দিত। জানো, ওই জীবনটা আমার অনেক আনন্দে কেটেছে। এখন মা নেই, বাবা নেই, 4 দাদা, 3 দাদা গেছে, 1 দাদা গেছে। এই ভাইজিটা কিডনি পেশেন্ট ছিল, এই গেল মাসের 8 তারিখ চলে গেল। ওই আমার নিয়ে এসেছিল, আমার কথা বলার ক্ষমতা নেই আর। ও বাবা, এই যে কি কঠিন সময় কারুর চলে যাওয়া, মানে প্রিয়জন। আপনি তো অনেক জীবনে কষ্ট পেয়েছি গো। আপনি তো জীবনে অনেক বড় কষ্ট পেয়েছেন। অনেক আপনি কষ্ট পেয়েছি। আপনি আপনার সন্তানকে হারিয়েছেন, এর থেকে বড় শোক আর কিছু হতে পারে না। আমি গেল প্যাসিভ হার্ট অ্যাটাকে, চা খাচ্ছিলাম বসে, জানো, চা খেতে খেতে চলে গেল। তারপর তো মানে এখানে ভাইজিটা নিয়ে এসছে, ভাইজিটা করোনা হলো প্রথম, ডিপ করোনা, তাতে ওর চোখের রেটিনাটা নষ্ট হয়ে গেল। আহা, আর স্কুলে চাকরি করতো, চাকরি চলে গেল। চোখের সামনে -9 চোখের পাওয়ার, সে দেখে না, বলে পিসি গো আমি কিছুই দেখি না, না সব দেখি। এইবার এই ডায়ালিসিস মানে কিডনির ব্যাপারটা যে ডাক্তাররা ধরতে পারেনি, আসলে তো ফাঁকার নয়, ধরতে পারেনি গো। তারপর অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক চেষ্টা করেছে। তারপরে ডায়ালিসিস করতে 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 এই গেল মাসের 8 তারিখ হার্ট অ্যাটাক করে গেছে। 45 বছর বয়স, ছেলের বিকম পরীক্ষা যেদিন শুরু তার পরের দিন চলে গেল। তাই আমি এইটা তোমার প্রোগ্রামটা আমি রোজ দেখি। আমি কেষ্টপুরে বসেও দেখতাম, অন্য প্রোগ্রাম হতো, ওই ভার্গবরা গান করতো, আরো আরেক ভদ্রলোক ছিলেন, অমৃত কি জানো, অমৃত সিং অরোরা। অমৃতদাও তো মারা না না গেছে। না 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 না, অমিতাদিত্য। হ্যাঁ, এরা গানগুলি শুনতাম বসে বসে। আর গান আমার সারাদিন গান, এমনকি হোল নাইট আমার রেডিও চলে, আমার নাহলে ঘুম আছে না। ভালো থাকুন দিদি, সুস্থ থাকুন। আপনি অনেক শোক নিয়েছেন জীবনে, শোক পাচ্ছেন, তারপরেও এই যে গান শুনছেন, আপনার মনের কোথাও একটা হিলিং পার্ট, ওটাই মেডিসিনের কাজ করে। মানে মিউজিক কিন্তু একটা মেডিসিনের কাজ করে, এবং মিউজিক শোনার এই যে নেশা, এবং আপনি কোন ধরনের গান শুনতে ভালোবাসেন সেটাও কিন্তু বলে দেয় যে আপনি আপনার মানসিক ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। যেমন বলা হয় যে যারা খুব গজল শোনেন তাদের মনের মধ্যে একটা কোথাও কষ্ট আছে, একটা ডিপ্রেশন আছে, সেই জন্য নাকি তারা গজল শোনেন। যদিও গজল আমারও শুনতে খুব ভালো লাগে। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, যে এই যে আপনি বললেন না মৃত্যুর কথা, সন্তান, পিতামাতার মৃত্যু শোক সন্তান পাবে, এটা ম্যান্ডেটারি। কীরকম ম্যান্ডেটারি? মানে বাবা মা সন্তানকে জন্ম দিলেন, বড় করে তুললেন, তাদের কর্তব্য তারা করলেন, কারণ তারা তাদের কর্তব্য করেন, কিন্তু আমাদেরকে বড় করলেন, আমার বাবা মা আমাদের উপরে কর্তব্য করলেন। তারপরে সেই বাবা মা মারা যাবেন, সন্তানেরা দেখবেন তাদের দাহ কাজ যেভাবে, যে আর যে ধর্মে বাবার অন্তিম কাজ করবেন, এটা বাবা মায়ের, এটা একটা সিস্টেম। কিন্তু যখন সন্তানের কাজ করতে হয় বাবা মাকে, সেটা কিন্তু সিস্টেম নয়, সেটা কোথাও যেন একটা কার্স, একটা অভিশাপ হয়ে আসে আমাদের জীবনে। সেই কষ্টটা বাবা মাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। যাই হোক, আজকে স্মৃতির খোঁজে এইটুকুই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী দিনে। সকলে ভালো থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।